আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমরা হিউম্যান ফিজিওলজি পড়াচ্ছিলাম, এর কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন অর্থাৎ সমন্বয় ও নিয়ন্ত্রণ নিয়ে আজকে তোমাদের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ। এটা তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ জুওলজি বইয়ের 8 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। শুরুতে আসি, কোঅর্ডিনেশন কি অ্যান্ড কন্ট্রোলটা কি, অর্থাৎ সমন্বয় কি এবং নিয়ন্ত্রণ কি। যেহেতু অধ্যায়ের নামটাই শুরু হয়েছে সমন্বয় এবং নিয়ন্ত্রণ দিয়ে, অধ্যায়ের নামটাই রাখা হয়েছে, সুতরাং শুরুতে আমাদের সমন্বয় কি এবং নিয়ন্ত্রণ কি এই বিষয় সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আমরা এই চ্যাপ্টারটা তোমরা হয়তো অনেকেই, তোমাদের কাছে একটু কঠিন মনে হয়, স্টুডেন্ট অবস্থায় আমার কাছেও একটু কঠিন মনে হচ্ছিল। তো আমি তোমাদের আশ্বস্ত করতে পারি, তোমরা যদি রেগুলার এই চ্যাপ্টারের ক্লাসগুলো দেখো, আমরা ধারাবাহিকভাবে কয়েকটা সিরিজ বা কয়েকটা পর্বের মাধ্যমে এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আশা করি তোমাদের জন্য অধ্যায়টি অনেক অনেক ইজি হবে এবং এই অধ্যায় থেকে অ্যাডমিশন পরীক্ষায় প্রশ্ন হয় এবং বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো শুরুতেই আসা কোঅর্ডিনেশন হলো, দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু নোট লিখে রেখেছি। কোঅর্ডিনেশন বলা হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষসমূহের মধ্যে কার্যকর যোগাযোগ ও মিল রেখে কাজ করার যে প্রক্রিয়া। জাস্ট সমন্বয়টা হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ ও কোষসমূহের মধ্যে কার্যকর যোগাযোগ ও মিল রেখে কাজ করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে সমন্বয়। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরও তোমাদের জন্য ক্লিয়ার হবে। তোমরা অনেকেই ক্রিকেট খেলো, যখন তুমি ক্রিকেট খেলতে যাও তখন তোমার চোখ বলের গতি, বলের মুভমেন্টটা লক্ষ্য করে, রাইট? তোমার চোখ যখন বলের গতি এবং মুভমেন্টটা লক্ষ্য করে, দেন ব্রেন কিছু সিগন্যাল পাঠায় যে তোমার ফ্রন্ট ফুটে তুমি যাবা নাকি ব্যাক ফুটে আসবা, আর এই কাজটা করে থাকে তোমার পা, মানে পায়ের মাধ্যমে তুমি ফ্রন্ট ফুট না ব্যাক ফুট যাবা, এই কাজটা সম্পন্ন হয়। এবং সাথে সাথে হাতের মাধ্যমে তুমি বলটিকে ডিফেন্স করবা নাকি ছেড়ে দেবা নাকি ছক্কা হাঁকাবা, এটা হাতের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে তুমি দেখো তোমার বলের গতিবিধিটা লক্ষ্য করতেছে কে? তোমার চোখ, তোমার পা ফ্রন্ট ফুট ব্যাক ফুট, মানে পায়ের মুভমেন্টটা কন্ট্রোল করতেছে আর কমপ্লিট করতেছে, এবং হাত দেখো তুমি বলটাকে ছেড়ে দেবা নাকি ডিফেন্স করবা, এটা কমপ্লিট করতেছে। তাহলে এই যে দেখো এখানে আমরা 3টা অর্গানের কথা বললাম, আমার চোখ, আমার হাত এবং আমার পা। সো এই 3টা অর্গানকে একসাথে কাজ করানো বা 3টা অর্গানকে একসাথে সমন্বয় করে, মানে একসাথে কাজ করানোর বা সুনির্দিষ্ট একটি কাজ করানোর যে প্রক্রিয়া, এটাকেই মূলত বলা হচ্ছে সমন্বয়। অর্থাৎ শরীরের বিভিন্ন অর্গান এবং সেল সমূহের মধ্যে, এখানে সেল বলতে নিউরন সেলগুলো বা নার্ভাস সেলগুলো রয়েছে, আর বিভিন্ন অর্গান। জাস্ট এই সিম্পল একটা উদাহরণের মাধ্যমে আমি তোমাদেরকে 3টা অর্গানের কথা বললাম, চোখ, পা এবং হাত। সো এই অর্গানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ ও মিল রেখে কাজ করা, মানে তুমি যে ক্রিকেটটা খেলতেছো, ক্রিকেট খেলার যে প্রক্রিয়াটা, অর্থাৎ এইখানে তোমার ব্রেন থেকে শুরু করে তোমার পা, হাত, তোমার চোখ, এই অর্গানগুলো মিল রেখে যে কাজ করার যে প্রক্রিয়া, এটাকেই মূলত বলা হচ্ছে সমন্বয়। আর কন্ট্রোলটা কি? নিয়ন্ত্রণ হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ এবং কোষকে সঠিকভাবে কাজ করতে নির্দেশ দেওয়ার যে প্রক্রিয়া। কাজ করতে নির্দেশ কে দেবে? তোমার ব্রেনটাই দিবে, কিন্তু এই ব্রেনটা বলা হচ্ছে শরীরের বিভিন্ন অর্গান এবং কোষকে সঠিকভাবে কাজ করতে নির্দেশ দেওয়ার যে প্রক্রিয়া, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমি যদি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই, ধরো যে তুমি ক্রিকেট খেলতে খেলতে তোমার বডি টেম্পারেচারটা বেড়ে গেছে। বডি টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে তখন বডি কি করতেছে? তোমার শরীরের ভিতর থেকে ঘামগুলোকে বের করে দিয়ে আবার টেম্পারেচারটাকে কন্ট্রোল করতেছে, নিয়ন্ত্রণ করতেছে। সো এই প্রসেসটাইকে মূলত বলা হচ্ছে কন্ট্রোল। সো আমরা সমন্বয় এবং নিয়ন্ত্রণ অর্থাৎ অধ্যায়ের এই চ্যাপ্টারের যে নাম, সে নাম সম্পর্কে একটু জানলাম। এবার আসো দেখি কি রয়েছে তোমাদের সাথে এই পরবর্তী স্লাইডে। নিয়ন্ত্রণ ও সমন্বয়ের সাথে সম্পর্কিত মোট 2টি সিস্টেম রয়েছে। সো 2টা সিস্টেমের মাধ্যমে মূলত কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন
এই প্রক্রিয়াটা হয়ে থাকে। একটি হচ্ছে নার্ভাস সিস্টেম আর আরেকটা হচ্ছে কেমিক্যাল সিস্টেম। নার্ভাস সিস্টেম তোমরা জানো, নার্ভাস সিস্টেম হুইচ ইজ কন্ট্রোল বাই আওয়ার নার্ভ সেলগুলো, অর্থাৎ নার্ভ সেলগুলোর মাধ্যমে নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল হয়ে থাকে। আর কেমিক্যাল সিস্টেম কি? কেমিক্যাল সিস্টেম হচ্ছে কিছু গ্ল্যান্ডের মাধ্যমে কেমিক্যাল সিক্রেট হয়, আর এই কেমিক্যালগুলোকে আমরা বলে থাকি যে হরমোন। এই হরমোনের মাধ্যমে আমাদের বডির কিছু কিছু বিষয়গুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাহলে আমাদের বডির যে সমন্বয় এবং নিয়ন্ত্রণটা হয়ে থাকে, এটা মূলত দুটা সিস্টেম বা দুটা পর্যায়ে বা দুটা সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এটা হচ্ছে নার্ভাস সিস্টেম আর এটা হচ্ছে কেমিক্যাল সিস্টেম। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আসো, যেহেতু নার্ভাস সিস্টেম নিয়ে শুরুতে কথা বলবো আমরা, আর শেষের দিকে আমরা কথা বলবো কেমিক্যাল সিস্টেমগুলো নিয়ে। অর্থাৎ শুরুর দিকে নার্ভাস সিস্টেমের পার্টগুলো, হিউম্যান নার্ভাস সিস্টেম সম্পর্কে আমরা আলোচনা করবো, এবং এই অধ্যায়ের শেষের দিকে অর্থাৎ শেষের পর্বগুলো আমাদের হরমোন বা গ্ল্যান্ড এবং হরমোন নিয়ে, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তাহলে যেহেতু আমরা শুরু করতেছি নার্ভাস সিস্টেম নিয়ে, তাহলে শুরুতেই আমাদের নার্ভাস সিস্টেমের কিছু ক্যারেক্টারিস্টিক্সগুলো পড়ে রাখা দরকার বা জেনে রাখা দরকার। এই কথাগুলো বইতে এভাবে নেই, কিন্তু যেহেতু অধ্যায়টা তোমরা শুরু করতে যাচ্ছ বা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা শুরু করতে চাচ্ছি, এই কারণে একটু বেসিকগুলো আর একটু ক্লিয়ার হওয়ার জন্যই মূলত আমরা শুরু করতেছি। হ্যাঁ, এবার আসো আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক্স অফ নার্ভাস সিস্টেম, আর স্নায়ুতন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখব, যেহেতু আমরা স্নায়ুতন্ত্র শুরু করেছি। সো প্রথমে আসো, স্নায়ুতন্ত্রটা দ্রুত কাজ করে। দেখো, স্নায়ুতন্ত্র ইলেকট্রিক সিগন্যাল পাঠানোর মাধ্যমে খুব দ্রুত কাজ করে থাকে। অর্থাৎ সাপোজ তোমার হাতে মসকিটো বাইট করেছে, এবার এখান থেকে সিগন্যালটা তোমার নিশ্চয়ই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাইতে হবে। সো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাতে খুব দ্রুত এই স্নায়ুতন্ত্রটা কাজ করে থাকে। এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছানোর পর কি ঘটনাটা ঘটবে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এই যে সিগন্যালটা, অর্থাৎ মসকিটো বাইট করলো, এই যে সিগন্যালটা স্নায়ুতন্ত্রে পৌঁছাইছে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাইছে, তখন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম পুনরায় আরও একটা ফিরতি মেসেজ পাঠিয়ে হয়তো তোমার অর্গানকে বলবে যে তুমি এখন মশাটাকে মারো কিংবা হাতটা সরিয়ে নাও। এই যে পুরো প্রসেসটা কিন্তু খুবই দ্রুত সময়ের মধ্যে হয়ে থাকে। অ্যাপ্রক্সিমেটলি 1/10 সেকেন্ড, অর্থাৎ 10 সেকেন্ড, 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কিন্তু এই পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয়। এই কারণে বলা হচ্ছে যে নার্ভাস সিস্টেমটা খুব দ্রুত কাজ করে। এরপর বলা হচ্ছে কি নির্দেশ ও প্রতিক্রিয়া প্রদান করে, অর্থাৎ বাহ্যিক ও অভ্যন্তরীণ উদ্দীপনার প্রতি খুব দ্রুত প্রতিক্রিয়া জানায়। তো সাপোজ তুমি যদি তোমার চোখের সামনে একটা সাপ দেখো কিংবা বাঘ দেখো কিংবা সিংহ দেখো, তাহলে তুমি নিশ্চয়ই ওখানে দাঁড়িয়ে থাকবে না। আর এই যে দাঁড়িয়ে না থেকে তুমি হয় দৌড় দিবা কিংবা তুমি তোমার অবস্থান হয়তো পরিবর্তন করবা, তো এটা খুব দ্রুত সম্পন্ন হয়। সে কথাটা এখানে বলা হচ্ছে। সমন্বয় সাধন করে, এই বিষয়টা আমি অলরেডি বলেছি তোমাদেরকে। সমন্বয় পড়তে যে একটু আগে সমন্বয়ের বিষয়টা আলোচনা করার সময় এটা বললাম। এবার দেখো, স্মৃতি ও বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মস্তিষ্কের মাধ্যমেই আমরা আমাদের চিন্তা চেতনার বিকাশ ঘটে, আমরা মেমোরাইজ করতে পারি। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, কিছুটা পড়ে এসে যে পড়াচ্ছি, এটা আমার ব্রেনের মাধ্যমে আমি সম্পন্ন করতেছি, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। এরপর দেখো ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃত কাজগুলো নিয়ন্ত্রণ করে। ইচ্ছাকৃত কাজগুলো কি? তোমার হাঁটা, তোমার হাতের মুভমেন্ট, এই যে পেশির যে মুভমেন্টগুলো, এটা তুমি কেমনে করবা, কিভাবে করবা। এই যে একটু আগে তোমাদেরকে বলতেছিলাম, সাপোজ তোমাকে একটা মসকিটো বাইট করতেছে, এবার তুমি তো আরেকটা হাত দিয়ে ওই মসকিটোকে মারতে যাচ্ছ। সো এই যে মাসেলের যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা তুমি ইচ্ছা করেই করতে পারবা। মানে তুমি চাইলে এই মুভমেন্টটাকে মানে করতেও পারো, আবার নাও করতে পারো। কিন্তু আমাদের শরীরে কিছু কিছু মাসেল রয়েছে যেগুলো আমাদের ইচ্ছার অধীনে চলাচল করে। যেমন আমাদের হার্টের যে মাসেলগুলো রয়েছে, এগুলো আমাদের ইচ্ছার সাথে সম্পর্কিত না। আমরা যে শ্বাস প্রশ্বাস যে নিচ্ছি, এটা আমাদের ইচ্ছার সাথে সম্পর্কিত না। কিংবা আমাদের যে হজম প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে, এগুলো আমাদের ইচ্ছার বাইরে। সো আমার ইচ্ছার বাইরে হোক আর ইচ্ছাকৃতভাবেই হোক, দুটো প্রক্রিয়াটাই আমাদের সম্পূর্ণ করে নার্ভাস সিস্টেম। স্নায়ু কোষ দ্বারা গঠিত নার্ভাস সিস্টেমগুলো মূলত নিউরন সেল দ্বারা গঠিত। এই বিষয় সম্পর্কে আমরা একটু পর আলোচনা করতেছি। লাস্ট পয়েন্ট যেটা, সরাসরি
অর্গানের সাথে যুক্ত থাকে নার্ভাস সিস্টেম, অর্থাৎ তোমার পুরো বডিটা একদম হেড থেকে শুরু করে হেড থেকে শুরু করে একদম পা পর্যন্ত সবগুলো অর্গানের সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকে নার্ভ সেলগুলো। তো এই কারণে বলা হচ্ছে যে নার্ভাস সিস্টেমটা প্রত্যেকটা অর্গানের সাথে সরাসরি বা ডিরেক্টলি কানেক্ট থাকে। হ্যাঁ, এবার আসো তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব, নার্ভাস সিস্টেমে মূলত দুই ধরনের সেল পাওয়া যায়। আমি একটু নোট করার চেষ্টা করি। সো নার্ভাস সিস্টেম এনএস দ্বারা আমি উল্লেখ করলাম, এখানে দুই ধরনের সেল পাওয়া যায়। এটা হচ্ছে নিউরন সেল, যে বিষয় সম্পর্কে তোমরা জানো, নিউরন সেল। হ্যাঁ, আসো, নার্ভাস সিস্টেম মূলত কত ধরনের কোষ দ্বারা গঠিত, এবার এটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা জানো সিস্টেম হতে হলে সেখানে আমি প্রিভিয়াস ক্লাসগুলোতে তোমাদের বলেছি যে অনেকগুলো কোষ যখন একত্রিত হয় যখন একই রকম কাজ করে তখন সেটাকে আমরা বলি টিস্যু একত্রিত হয়ে একই রকম কাজ করে সেটাকে বলে অর্গান একত্রিত হয়ে একই রকম কাজ করে সেটা সিস্টেম। অনেকগুলো সিস্টেম নিয়ে তো আমাদের বডি তৈরি হয়। সো সিস্টেমকে ভাঙলে আমরা আসলে অবশ্যই তার মধ্যে অনেকগুলো সেল পাবো। সো নার্ভাস সিস্টেমের মধ্যে খুব বেশি রকমের সেল পাওয়া যায় না, মাত্র 2 রকমের সেল পাওয়া যায়। এই 2 রকমের সেল নিয়ে আমি একটু তোমাদের সাথে আলোচনা করি। দেখো, নার্ভাস সিস্টেম মূলত 2 ধরনের সেল দ্বারা গঠিত। এটা হচ্ছে নিউরন আর এটা হচ্ছে গ্লিয়াল সেল। আমি একটু নোট করার চেষ্টা করি তোমাদের সাথে। হ্যাঁ, নার্ভাস সিস্টেম মূলত 2 ধরনের সেল দ্বারা গঠিত। এটা হচ্ছে নিউরন সেল আর এটা হচ্ছে গ্লিয়াল সেল। গ্লিয়া সেলটাকে নিউরোগ্লিয়াও বলা হয়ে থাকে। আমি নিউরন সেল সম্পর্কে একটু পরে আলোচনা করতেছি। প্রথমত গ্লিয়াল সেল সম্পর্কে একটু বলে নি তোমাদেরকে। গ্লিয়াল সেলটা কি? গ্লিয়াল সেলটা হচ্ছে বা নিউরোগ্লিয়া যে সেলটা রয়েছে, এই সেলটা মূলত নার্ভাস সিস্টেমটাকে মানে আবৃত করে রাখে, বা নার্ভাস সিস্টেমটাকে নিউরন সেলগুলোকে আবৃত করে রাখে, বা নিউরন সেলগুলোকে পুষ্টি দিয়ে থাকে, বা নিউরল সেলের কোনো যদি কোনো ক্ষতি সাধন হয় তাহলে সেটা রিকভার করতে সাহায্য করে। সো এটাই মূলত গ্লিয়াল সেল বা নিউরোগ্লিয়াল সেল, অর্থাৎ নিউরন সেলগুলোকে আবৃত করে রাখে যে সেলটা, সেই সেলগুলোকে বা নিউরন সেলগুলো যে টিস্যুর মধ্যে অবস্থান করে সেই টিস্যুগুলোর যে সেল, সেই সেলগুলোকে মূলত বলা হচ্ছে গ্লিয়াল সেল। দেখো, গ্লিয়াল সেল সম্পর্কে তোমাদের সাথে একটু কথা বলি। গ্লিয়াল সেলের প্রধান যে কাজগুলো সেটা হচ্ছে স্নায়ুকোষকে সুরক্ষা এবং সহায়তা প্রদান করা, স্নায়ুকোষকে পুষ্টি প্রদান করা, এটার অন্যতম আরও একটি কাজ, এবং অক্সিজেন সরবরাহ করা। স্নায়ুকোষগুলোর যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা, এবং মায়েলিন শীট গঠন করে সিগন্যাল পরিবহনটাকে অ্যাসিলারেট করা। আমি মায়েলিন শীটটা কি একটু যখন নিউরনের স্ট্রাকচার পড়বো তখন তোমাদের সাথে আলোচনা করতেছি। খুব গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আঘাতপ্রাপ্ত টিস্যু মেরামত করা এবং রোগ প্রতিরোধে সহায়তা করা। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, তোমরা হয়তো বা জানো যে নিউরন কোষগুলো কিন্তু ডিভিশন হয় না, অর্থাৎ বিভাজিত হয় না, অর্থাৎ নিউরন সেলগুলোর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় না। আচ্ছা, নিউরন সেলের যখন যদি সংখ্যা বৃদ্ধি না হয় তাহলে ব্রেন টিউমারের কথা তোমরা নিশ্চয়ই শুনেছো। সো টিউমারটা কি? টিউমার হচ্ছে আনকন্ট্রোল সেল ডিভিশন, যেটা ফার্দার যেটা ক্যান্সারের রূপান্তর হয় বা ক্যান্সারের রূপ নেই। তাহলে যদি নিউরন সেলগুলো যদি বিভাজিতই না হয় তাহলে ব্রেন টিউমারটা কেমনে হয়? কারণ টিউমার মানে তো আনকন্ট্রোল সেল ডিভিশন সেখানে গঠিত হয়। একবার কি ভেবে দেখেছো? হ্যাঁ, এই গ্লিয়াল সেলগুলি মূলত বিভাজিত হয়। এই গ্লিয়াল সেলগুলো তো বিভাজিত হয় এবং যদি কোনো নিউরন সেল ড্যামেজ হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে এই গ্লিয়াল সেলটাই মূলত ওই ড্যামেজ নিউরন সেলগুলোকে মেরামত করে, এবং এই গ্লিয়াল সেলগুলো রোগ প্রতিরোধেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আমাদের শরীরের মধ্যে কত রকমের গ্লিয়াল সেল পাওয়া যায়? তোমাদের বইতে যেহেতু আমি এইচএসসি লেভেলের জন্য ক্লাস নিচ্ছি, সো এগুলো এসএসসি লেভেলে একটু কম করে বলা হচ্ছে বা কম করে আলোচনা করা হয়েছে। সো এখানে এইচএসসি লেভেল বলতে তোমাদের কিন্তু অ্যাডমিশনও রয়েছে, সামনে মেডিকেল অ্যাডমিশন রয়েছে বা ভার্সিটিগুলোতে তোমরা অ্যাডমিশন দিবা। হয়তো আমার লেকচার এখন তোমরা যারা দেখতেছো হয়তো নেক্সট ইয়ারে বা এই বছরই হয়তো অনেকে মেডিকেলে যাওয়া এখান থেকে, কিংবা
হয়তো বড় কোনো ইউনিভার্সিটিতে বা ভালো কোনো ইউনিভার্সিটির চান্স পাবা। সো তোমাদের জন্য আরেকটি ডিটেলস জানতে হবে, তোমাদের বইয়ের ভিতরে রয়েছে। দেখো কয়েক প্রকার গ্লিয়াল সেলের কথা বর্ণনা করা হয়েছে, তবে একটু এখানে একটু সুগঠিতভাবে আমি আলোচনা করতেছি। নার্ভাস সিস্টেম বলতে আমরা নার্ভাস সিস্টেমের একটু পর টাইপস পড়বো, তো আমি এখন তোমাদের একটু বলে রাখি। মূলত দুই রকমের নার্ভাস সিস্টেম আমাদের বডিতে পাওয়া যায়, একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলতে আমরা ব্রেন এবং স্পাইনাল কর্ড, আমি একটু পর আলোচনা করতেছি। এবং ব্রেন এবং স্পাইনাল কর্ড থেকে যেই নার্ভগুলো পুরো শরীরে বিভিন্ন প্রান্তীয় অর্গানের দিকে ছড়িয়ে গেছে সেগুলোকে আমরা বলে থাকি প্রান্তীয় বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সো গ্লিয়াল সেলগুলো প্রতিটি নার্ভাস বা প্রত্যেক জায়গাতেই থাকে, যেখানে নিউরন সেলগুলো রয়েছে সেখানে অবশ্যই গ্লিয়াল সেলগুলোও থাকবে। সো নিউরন সেলগুলোর অবস্থানের উপর ডিপেন্ডস করে গ্লিয়াল সেলগুলো মূলত দুই জায়গায় থাকে, এটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যেও থাকে এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেও গ্লিয়াল সেলগুলো অবস্থান করে। আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে যে গ্লিয়াল সেলগুলো অবস্থান করে, দেখো অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া অ্যান্ড অ্যাপেন্ডাইমাল, এই চার ধরনের গ্লিয়াল সেল মূলত অবস্থান করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে। আর এই চার ধরনের গ্লিয়াল সেলের মূল কাজটা কি? যেমন অ্যাস্ট্রোসাইট, এটা মূলত পুষ্টি উৎপাদন করে, যে পুষ্টি দ্বারাই মূলত নিউরন সেলগুলো পুষ্টি পেয়ে থাকে, নিউট্রিয়েন্টগুলো পেয়ে থাকে। এবং অলিগোডেন্ড্রোসাইট, এটা মূলত মায়েলিন শিটটা তৈরি করে। একটু পর দেখাচ্ছি মায়েলিন শিটটা কি, যেটা মূলত নিউরনের কাজগুলোকে আরো ত্বরান্বিত করে বা অ্যাসিলারেট করে। মাইক্রোগ্লিয়া, এটা রোগ প্রতিরোধে সাহায্য করে। এবং অ্যাপেন্ডাইমালস গ্লিয়াল সেল, যেটা মূলত সেরেব্রোস্পাইনাল ফ্লুইডটা তৈরি করে। সো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে মূলত এই চার ধরনের গ্লিয়াল সেলগুলো দেখতে পাওয়া যায়। এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যেও আরও দুই ধরনের গ্লিয়াল সেল দেখতে পাওয়া যায়, সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল। এই মোট দুই ধরনের গ্লিয়াল সেল পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে দেখতে পাওয়া যায়। আমাদের জুওলজি বইতে মূলত চার ধরনের গ্লিয়াল সেলের কথা আলোচনা করেছে, আজমল স্যারের যে বইটা, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং ইপেন্ডাইমাল গ্লিয়াল সেল। সো এই ছিল মূলত গ্লিয়াল সেল সম্পর্কে কথাবার্তা। আমরা গ্লিয়াল সেল সম্পর্কে তোমাদের বইতে খুব বেশি আলোচনা করা নেই, তবে যেহেতু চারটা গ্লিয়াল সেলের নাম অন্তত উল্লেখ করা রয়েছে, সো চারটা গ্লিয়াল সেলের অবস্থানটা কোথায়, এখানে যেহেতু আমি 6টা আলোচনা করতেছি, তোমরা 6টা জেনে রাখবা এবং ফাংশনটা কি, তাদের মেইন কাজটা কি, এটা একটু জেনে রাখবা। এগুলো অ্যাডমিশন পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ আসে। এবার আসো আমরা নিউরন সেল সম্পর্কে পড়াবো। আমি একটু রিপিট করার চেষ্টা করি তোমাদেরকে। দেখো এখানে আমরা বলেছিলাম তোমাদেরকে যে নার্ভাস সিস্টেমটা মূলত দুই ধরনের কোষ দ্বারা গঠিত, নিউরন সেল এবং গ্লিয়াল সেল। সো গ্লিয়াল সেল সম্পর্কে আমি একটু আগে কথা বললাম, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউরন সেল বা স্নায়ু কোষ। আচ্ছা, তোমরা এখানে একটা স্নায়ু কোষের ছবি দেখতে পাচ্ছ, রাইট? সো প্রথমে আসো, নিউরনটা কি? নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের গঠন এবং কাজের একক। যেভাবে জীবদেহের গঠন এবং কাজের একক তোমরা কোষ হিসেবে পড়েছ বা জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলেছ, ঠিক যখন স্পেসিফিক্যালি তুমি স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম নিয়ে কথা বলবা, তো নার্ভাস সিস্টেমের গঠন এবং কাজের এককে আমরা বলে থাকি নিউরন। অর্থাৎ অনেকগুলো নিউরন একসাথে গঠিত হয়ে যে সিস্টেমটা গঠন করে, সে সিস্টেমটা হচ্ছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। জাস্ট অনেকগুলো ব্রিক্স একত্রিত হয়ে একটা বিল্ডিং গঠন করে, ঠিক তেমনি অনেকগুলো নিউরন একত্রিত হয়ে নার্ভাস সিস্টেম গঠন করে। আচ্ছা, নার্ভাস সিস্টেমের মধ্যে কতগুলো নিউরন থাকে তোমরা কি কেউ বলতে পারবা? আচ্ছা, জাস্ট নার্ভাস সিস্টেম, পুরো নার্ভাস সিস্টেমের মধ্যে না, শুধুমাত্র যদি আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কথা বলি এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের শুধুমাত্র একটি পার্টের কথা যদি তোমাদের সাথে আলোচনা করি, যে শুধুমাত্র ব্রেনের কথা বলি, তাহলে ব্রেনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি 100 বিলিয়ন নিউরন থাকে। চিন্তা করতে পারছো কি পরিমাণ নিউরন থাকে? সো এই 100 বিলিয়ন নিউরন একটি আরেকটির সাথে পরপর যুক্ত হয়ে মূলত আমাদের ব্রেনটা তৈরি করে। তাহলে এই নিউরনগুলোর মাধ্যমেই কিন্তু মূলত আমরা কারো প্রতি ভালো লাগা, ভালোবাসা, রাগান্বিত হওয়া,
ক্ষুধা লাগা কিংবা কোনো পড়া মেমোরাইজ করা, ঘুম আসা, ইমোশন আমরা মাঝে মধ্যে ইমোশন হয়ে পড়ি, এই ইমোশন হওয়া সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে এই নিউরন, মূলত এই নিউরন সেলগুলো। সো নিউরন কোষ সম্পর্কে আমাদের একটু ডিটেলস জানতে হবে। আসো নিউরনের স্ট্রাকচার সম্পর্কে যদি তোমাদের সাথে আলোচনা করি, এই স্ট্রাকচারে মূলত দুই ধরনের অংশ পাওয়া যায়, একটা এই অংশ একটা, আর এটা ব্যতীত বাকি যে প্রলম্বিত অংশ সেই অংশগুলো। তাহলে নিউরনে মূলত দুটো অংশ পাওয়া যাবে, একটা অংশের নাম হচ্ছে এর সেল বডি বা সোমা যেটাকে বলা হয়, আর আরেকটা অংশ হচ্ছে নিউরাইট বা প্রলম্বিত অংশ, আমরা যে নিউরাইট বলি, নিউরাইট বা প্রলম্বিত অংশ, অর্থাৎ সেল বডি থেকে যে অংশগুলো বের হয়ে চলে গেছে সে অংশগুলোকে বলা হচ্ছে প্রলম্বিত অংশ। তাহলে কোষ দেহ বা সেল বডি বা সোমা এবং প্রলম্বিত অংশ, এই দুটো অংশ নিয়েই মূলত নিউরন সেলটা গঠিত। আমি তোমাদের সাথে কি পড়াচ্ছি এখন, একটা নিউরন কোষ দেখতে কেমন হয়, অত্যন্ত ক্ষুদ্র, বাট এটা দেখতে কেমন হয়, এর স্ট্রাকচার কি, এর মধ্যে কি কি অর্গানিলসগুলো রয়েছে সেই বিষয় নিয়ে তোমাদেরকে সাথে আলোচনা করতেছি। তোমরা যখন আমি সেলের স্ট্রাকচার পড়াইছি তোমাদের সাথে, তখন তোমরা দেখেছো একটা সেলের স্ট্রাকচারে অ্যানিমেল সেলের কথা যদি বলি, তাহলে বাইরে কি থাকে, সেল মেমব্রেন থাকে, এবং ভিতরে মেনলি দুই ধরনের অর্গানিলস পাওয়া যায়, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে আবার সাইটোপ্লাজমিক অনেকগুলো অর্গানিলস থাকে। সো বেসিক্যালি দুই রকমের অর্গানিলস, আর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। সিমিলারলি এটা একটা অ্যানিমেলসের নিশ্চয়। সো এখানেও আমরা এর যে সোমা বা সেল বডি, এর মধ্যে নিউক্লিয়াস পাবো এবং সাইটোপ্লাজমিক অর্গানিলসগুলো পাবো। সো জাস্ট এই মাঝখানে যে অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, দিস ইজ নিউক্লিয়াস। সো এই সেল বডির মাঝখানে যে অংশ, এটা হচ্ছে নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াস ছাড়াও এইখানে অনেকগুলো সাইটোপ্লাজমিক গ্র্যানিউল দেখতে পাওয়া যায়। এই যে এইগুলো যে তোমরা দেখতেছো, এগুলো হচ্ছে সাইটোপ্লাজমিক গ্র্যানিউল। এখানে আরো অনেক কিছু থাকে, আমি সব কিছু আলোচনা করতেছি না, মেনলি আমি সাইটোপ্লাজমিক গ্র্যানিউল বলেই আলোচনা করতেছি। সো নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজমিক গ্র্যানিউল অনেকগুলো থাকে। এই সাইটোপ্লাজমিক গ্র্যানিউলগুলোকে আবার বলা হয় নিজেল কণা বা নিজেল দানা বলা হয়ে থাকে সায়েন্টিস্টের নাম অনুসারে। সো এটাই গেল মূলত সেল বডি সম্পর্কে, এটা আর কি একটু ক্ষুদ্র আলোচনা করলাম তোমাদের সাথে। এখন দেখো, সেল বডি থেকে কিছু অংশ এইভাবে সুতার মতো, চুলের মতো একটা প্রলম্বিত হয়ে গেছে। এই অংশগুলোকে বলা হচ্ছে, মানে শাখা প্রশাখা যুক্ত যে অংশগুলো সেল বডি থেকে বের হয়ে গেছে, এই অংশগুলোকে বলা হয় ডেনড্রাইট। তোমরা হয়তো বুঝতে পারতেছো, যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে হোক বা বিভিন্ন ওয়েতে তোমরা আমাকে জানাতে পারো। তোমাদের যে জায়গাগুলোতে অসুবিধা থাকবে সেগুলো নিয়ে আমরা আবারও ভিডিও বানানোর চেষ্টা করব বা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো সেল বডি থেকে যে শাখা প্রশাখা যুক্ত যে অংশগুলো বের হয়ে চলে গেছে, এই অংশগুলোকে মূলত বলা হচ্ছে ডেনড্রাইট। আর সেল বডি থেকে শাখা প্রশাখা বিহীন আরও একটি অংশ দেখো প্রলম্বিত হয়ে চলে এসেছে, এই অংশগুলোকে বলা হয় একজনের ঠিক নিম্নের প্রান্তে বা নিচের প্রান্তে আবার কিছু শাখা প্রশাখাগুলো দেখতে পাওয়া যায়, এগুলোকে বলা হয় সিন্যাপটিক নব বলা হয়। এবার আসো, এটা হচ্ছে একজন, আর এই একজনকে ঘিরে যে অংশগুলো থাকে, অর্থাৎ এই অংশগুলোকে মূলত বলা হয় মায়েলিন শীথ বলা হয়। ওই যে একটু আগে বললাম যে নিউরোগ্লিয়াল সেলটা মায়েলিন শীথ তৈরি করে, এটা হচ্ছে সেই মায়েলিন শীথ। সো এই মায়েলিন শীথের কাজটা কি, এই মায়েলিন শীথটা এই নিউরন সেলের কাজটাকে আরো দ্রুত সম্পূর্ণ হতে সাহায্য করে, এটা হচ্ছে এই মায়েলিন শীথ। দেখো, এটা আরো একটা মায়েলিন শীথ। এই দুটো মায়েলিন শীথের মধ্যে কিছু জায়গা ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গাগুলোকে বলা হয় নোটস অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব বলা হয়ে থাকে। সো এটাই মূলত একটা নিউরন সেলের স্ট্রাকচার বা নিউরন সেলের গঠন। এখান থেকে খুব বেশি তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন নেই, তবে সিম্পল কিছু ধারণা রাখলে তোমরা এখান থেকে আশা করি অ্যান্সার দিতে পারবা। এবার আসো,
আমরা এখন হিউম্যান নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়বো, অর্থাৎ এখন আমরা তোমাদের বইয়ের মধ্যে প্রবেশ করলাম। এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম মূলত এই বিষয়গুলো ছিল এই অধ্যায়ের একদম বেসিক কিছু আলোচনা, অর্থাৎ পূর্বের আলোচনা যদি তুমি খুব ভালোভাবে বুঝে থাকো তাহলে এই আলোচনাটা এখন যে আলোচনা করবো এই আলোচনাটা আর একটু ভালোভাবে বুঝবো। আচ্ছা, আমি আরেকটা বিষয় স্কিপ করেছি। নিউরনের ক্ষেত্রে আরও কয়েকটা বিষয় তোমাদের ক্ষেত্রে আলোচনা করা উচিত, যে নিউরন কত রকম হয়ে থাকে। নিউরনটা তার ফাংশনের উপর ডিপেন্ডস করে নিউরনকে ক্লাসিফাই করা হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি, দেখো তোমরা এখানে আরো একবার লক্ষ্য করো, এটা আরো একবার লক্ষ্য করো, দিস ইজ সেল বডি, এবং সেল বডি থেকে কিছু অংশ বের হয়ে গেছে যেগুলোকে আমরা বলতেছি প্রলম্বিত অংশ, এগুলোকে আমরা ডেনড্রন বলতেছি এবং এক্সন বলতেছি। তাহলে মূলত নিউরনে সেল বডি থাকতেছে এবং প্রলম্বিত অংশ থাকতেছে। সো অনেক সময় নিউরনে কোনো শুধুমাত্র সেল বডি থাকে, কোনো প্রলম্বিত অংশ থাকে না। যদি কোনো প্রলম্বিত অংশ যদি না থেকে থাকে তখন সেই নিউরনটাকে জাস্ট, যদি একটা সেল বডি থাকে এর যদি কোনো প্রলম্বিত অংশ না থাকে তখন সেটাকে আমরা বলি অ্যাপোলার নিউরন, অর্থাৎ এই নিউরনের কোনো পোল নাই বা কোনো প্রান্ত নাই বা কোনো প্রলম্বিত অংশ নেই। অনেক সময় নিউরনের একটা মাত্র প্রলম্বিত অংশ দেখতে পাওয়া যায়, তখন এটাকে আমরা বলি ইউনিপোলার নিউরন। কখনো দুইটা অংশ দেখা যায়, এটাকে তখন আমরা বলি বাইপোলার নিউরন। কখনো অনেকগুলো প্রান্ত বা প্রলম্বিত অংশ দেখতে পাওয়া যায়, তখন এটাকে আমরা বলি মাল্টিপোলার নিউরন। সো এইরকমভাবে নিউরনকে তাদের পোল বা প্রান্তের উপর ডিপেন্ডস করে, যে সেল বডি থেকে যে প্রলম্বিত অংশগুলো বের হয় এর উপর ডিপেন্ডস করে কখনো অ্যাপোলার, ইউনিপোলার, বাইপোলার বা মাল্টিপোলার এইভাবে ভাগ করা হয়ে থাকে। এটা দিয়ে একরকম ফাংশনের উপর ডিপেন্ডস করে। আবার আরেক রকম যদি ফাংশনের উপর ডিপেন্ডস করে তোমাদের সাথে নিউরনে ক্লাসিফাই করি, তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে ধরো যে মস্কিটো বাইট করলো তোমার হাতের কোনো একটা অংশে, তাহলে এইখান থেকে সিগন্যালটা নিশ্চয় তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আচ্ছা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে তো আমি এখনো বলিনি, সামনে আসতেছে। আচ্ছা, ব্রেনে পৌঁছাইতে হবে, জাস্ট এতটুকু শুনে রাখো যে ব্রেন অথবা স্পাইনাল কর্ড। আচ্ছা, স্পাইনাল কর্ডের কথাও বাদ দিলাম, যে ব্রেনে পৌঁছাইতে হবে। এবার ব্রেনে সিগন্যালটা পৌঁছাবে নিশ্চয় কোনো না কোনো নার্ভ সেলের মাধ্যমে। সো নার্ভ সেল বলতে কি এখানে নিউরন সেলগুলোটাকেই বোঝানো হচ্ছে, কারণ গ্লিয়াল সেল সম্পর্কে তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। সো গ্লিয়াল সেল তো এখানে নার্ভটাকে বা ইলেকট্রিক সিগন্যালটাকে ট্রান্সমিট করবে না, ইলেকট্রিক সিগন্যালটাকে ট্রান্সমিট করতেছে কি নিউরন সেল। সো তোমার হাতে যদি মস্কিটো বাইট করে তাহলে এই সিগন্যালটা ব্রেনে পৌঁছানোর কাজটা কে করে থাকবে? নিশ্চয় নিউরন সেলটাই করবে। সো এইখানে একরকম নিউরাল সেল রয়েছে, যে নিউরাল সেলগুলো সিগন্যালটাকে সেন্সরি অর্গান থেকে ব্রেনে পৌঁছাবে। সেন্সরি অর্গান বলতে তোমরা জানো তোমাদের স্কিন, তোমাদের চোখ, কান, নাক, মুখ, এগুলো হচ্ছে তোমাদের সেন্সরি অর্গান। সো এই সেন্সরি অর্গান থেকে সিগন্যালটাকে এক ধরনের নিউরন রয়েছে যেটা ব্রেনে পৌঁছাবে। আরেক ধরনের নিউরন ব্রেনের মধ্যে অবস্থান করে যারা এই সিগন্যালটাকে অ্যানালাইসিস করবে। আবার আরেক ধরনের নিউরন রয়েছে যারা মূলত এই অ্যানালাইসিস করা সিগন্যাল থেকে যে প্রাপ্ত যেই ফলাফল বা প্রাপ্ত যে নিউজ, এই নিউজটা পুনরায় পৌঁছে দিবে নির্দিষ্ট অর্গানে। সো এখানে আমরা মোট 3 ধরনের নিউরন পাচ্ছি। সো প্রথম যে নিউরনের কথা বললাম সেই নিউরনটাকে বলা হয় সেন্সরি নিউরন, অর্থাৎ সেন্স অর্গান থেকে সেন্সরি নিউরন, সেন্স অর্গান থেকে সিগন্যালগুলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছে দেওয়া বা ব্রেনে পৌঁছে দেওয়ার কাজ যে নিউরনটা করে থাকে সেটাকে বলা হচ্ছে সেন্সরি নিউরন। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম শুধু কিন্তু ব্রেন না, যেহেতু আমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে পড়াই নাই তাই আমি তোমাদের এই মুহূর্তে শুধুমাত্র ব্রেনের কথা বলতেছি। তাহলে যেই নিউরনটা সেন্সরি অর্গান থেকে সিগন্যালগুলো ব্রেনে পৌঁছাবে যে নিউরনের মাধ্যমে, সাপোজ দিস ইজ ব্রেন, আর দিস ইজ ইওর হ্যান্ড, suppose this is skin. So this is brain and this is skin. So this is the part of central nervous system. Suppose this is the part of central nervous system and this is sensory organ. তাহলে সেন্সরি অর্গান থেকে সিগন্যালগুলো যে নিউরনের মাধ্যমে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পৌঁছাবে সেই নিউরনটাকে মূলত বলা হচ্ছে সেন্সরি নিউরন। এবার এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে কিছু নিউরন থাকে, এই নিউরনগুলো
মূলত সিগন্যালটাকে অ্যানালাইসিস করে। এই নিউরনের একটা প্রান্ত হয় সেন্সরি আর আরেকটা প্রান্ত হয় মোটর, অর্থাৎ আমি মোটর নিউরন সম্পর্কে আলোচনা করতেছি আগে আর বলে নিই। সো আরেক প্রকার নিউরন রয়েছে যে নিউরনটা সিগন্যালটাকে এবার অ্যানালাইসিস করে প্রাপ্ত ফলাফলটাকে নির্দিষ্ট অর্গানে পৌঁছে দিবে। সো প্রাপ্ত ফলাফল ব্রেন থেকে আর সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে নির্দিষ্ট অর্গানে পৌঁছে দেওয়ার জন্য যে নিউরনটা দায়ী সেই নিউরনটাকে মূলত বলা হয় মোটর নিউরন। মোটর নিউরন। সো মোটর নিউরনের কাজটা হচ্ছে সেন্স ব্রেন থেকে সিগন্যালটা অ্যানালাইসিস করার পর যে রেজাল্ট, সেই রেজাল্টটা অর্গানে, নির্দিষ্ট কোনো অর্গানে বা স্পেসিফিক অর্গানে পৌঁছে দেওয়া। সো এই কাজটা করে থাকে মোটর নিউরন। আর ব্রেনের মধ্যে সেন্সরি নিউরন এবং মোটর নিউরন সম্মিলিত, অর্থাৎ এমন একটি নিউরন যে নিউরনের মধ্যে সেন্সরি পার্টও থাকে এবং মোটর পার্টও থাকে, সেই নিউরনগুলো মূলত সিগন্যালটা অ্যানালাইসিস করার কাজ করে থাকে। আর সেই নিউরনগুলোকে মূলত বলা হয় মিক্সড নিউরন। তাহলে আমরা এখানে 3 ধরনের নিউরন পেলাম। সেন্সরি নিউরন which is responsible to transmit the signal for sense organ to nervous system, and the motor neuron which is responsible to send the signal from brain or central nervous system to specific organ. Clear? যদি তোমরা বুঝতে না পারো আবার প্রশ্ন করবা, আমি তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। আর মিক্সড নিউরনটা হচ্ছে যেটা ইনসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটার একটা প্রান্ত হয়ে থাকে সেন্সরি আর আরেকটা প্রান্ত হয়ে থাকে মোটর। সো এই ধরনের নিউরনটাকে বলা হচ্ছে মিক্সড নিউরন। আশা করি তোমরা নিউরনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছো, নিউরনের স্ট্রাকচার এবং ক্লাসিফিকেশন সম্পর্কে। আসো এবার হ্যাঁ, নার্ভাস সিস্টেম। এবার নার্ভাস সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে যে নার্ভাস সিস্টেম কত রকম, কত প্রকার এবং কি কি। অর্থাৎ আমরা এখন বইয়ের ভিতরে ঢুকতেছি, আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করলাম, এবার আস্তে আস্তে আমরা সেন্ট্রালের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। সো প্রথমে আসুন নার্ভাস সিস্টেম। দেখতে পাচ্ছ মনে হয় সবাই স্নায়ুতন্ত্র। নার্ভাস সিস্টেমটাকে মূলত 2 ভাগে ভাগ করা হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, হুইচ ইজ অলসো নোন অ্যাজ CNS or central nervous system. So I need a black pen maybe, no need, so use just green pen. So and peripheral nervous system or প্রান্ত নার্ভাস সিস্টেম, এটাকে মূলত বলা হয় PNS। পরীক্ষা আসে। সো CNS and PNS, অর্থাৎ নার্ভাস সিস্টেমটাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়, CNS and PNS। জাস্ট এইটা হচ্ছে মানুষের মাথা, আর দেখো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আবার 2 ভাগে ভাগ করা আছে, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। স্পাইনাল কর্ডটা কি? দেখো মাথার যেখান থেকে শেষ হয়েছে আমাদের যে ভার্টিবাল কলামগুলো রয়েছে, অর্থাৎ আমাদের যেটা হচ্ছে মেরুদণ্ড রয়েছে, ভার্টিবাল কলামগুলো জাস্ট একটার সাথে আরেকটা এইভাবে রিলেটেড থাকে, একটার সাথে আরেকটা যুক্ত থাকে। তোমরা ইতিমধ্যে হয়তো তোমরা অনেকেই জানো যে আমাদের এখানে আমরা যখন ছোট ছিলাম সে অবস্থায় 33 পেয়ার্স ভার্টিবাল কলাম ছিল। আস্তে আস্তে আমাদের এখন 26 পেয়ার্স রয়েছে এখানে। আমরা যদি সার্ভাইকাল, থোরাসিক্স, লাম্বার, স্যাক্রাল অ্যান্ড কক্কেজিয়াল, কক্কেজিয়াল অ্যান্ড স্যাক্রাল, এই কশেরকাগুলো আমাদের পিছন দিক দিয়ে রয়েছে, অর্থাৎ ব্রেন থেকে শুরু করে পিছন দিকে রয়েছে। সো এই ভার্টিবাল কলামের মধ্যে কিছু ফাঁকা জায়গাগুলো রয়েছে। এই ফাঁকা জায়গাগুলোর মধ্যে দিয়ে কিছু সূক্ষ্ম নার্ভ সেলগুলো ব্রেন থেকে নিচের দিক পর্যন্ত আমাদের মাজা বা কোমর পর্যন্ত চলে এসেছে। অর্থাৎ সাপোজ এর মধ্যে এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা একটা তো আরেকটার সাথে রিলেটেড অবস্থান করে। জাস্ট ধরো যে এই যে এই কলমটা আমি যদি তোমাদের দেখাই যে আমার এইটা একটা ভার্টিবাল কলাম আর এটা আরেকটা ভার্টিবাল কলাম, এই দুটো ভার্টিবাল কলাম ধরো যে এইভাবে রয়েছে। এবার তোমরা নিশ্চয় আমার এই হাতের মধ্যে দিয়ে এই দিক দিয়ে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ধরো যে এইভাবে 26 ভার্টিবাল কলাম তোমার পিছনে রয়েছে বা তোমার ব্যাক সাইডগুলোতে রয়েছে। এবার এই ফাঁকা জায়গার মধ্য দিয়ে ব্রেন থেকে কিছু নিউরন সেলগুলো নিচ পর্যন্ত চলে এসেছে। এই নিউরন সেলগুলোকে মূলত বলা হচ্ছে স্পাইনাল কর্ড বা সুষুম্না কাণ্ড। তাহলে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা মূলত
দুই ধরনের উপাদান নিয়ে গঠিত, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। এবার আসো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে। এবার আসো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমরা কি কি অংশ নিয়ে গঠিত? পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা আবার দুই ধরনের অংশ নিয়ে গঠিত। এটা হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। অর্থাৎ পেরিফেরাল নার্ভাস সিস্টেমটা হচ্ছে জাস্ট ওয়েট, হ্যাঁ, ইয়েস, suppose this is brain and this is spinal cord, so this is the part of central nervous system. So what is the peripheral nervous system? Actually the peripheral nervous system which is originated from central nervous system, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ধরো যে বিভিন্ন প্রান্তে, বডির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যে নার্ভগুলো চলে গেছে, এই নার্ভগুলোকে মূলত বলা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এবার আসলে পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, আর হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আর আরেকটা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, যেটা কর্টিকো সুষুম্না স্নায়ু লেখা রয়েছে এখানে। এটা মূলত ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। আমি একটু লিখে রাখি, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। আচ্ছা, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র বলতে কি বোঝানো হচ্ছে? আমার শরীরের যেই মাসেলগুলো আমি আমার নিজের ইচ্ছায় মুভমেন্ট করাতে পারি, এই মাসেলগুলোকে মূলত বলা হয় ঐচ্ছিক পেশি, রাইট? সো এই ঐচ্ছিক পেশিগুলোর মধ্যে আমি তোমাদের নার্ভাস সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স পড়াতে যেই বললাম যে প্রতিটা অর্গানের সাথে ডিরেক্টলি রিলেটেড এরা। সো নার্ভাস সিস্টেমগুলো বা নিউরন সেলগুলো রয়েছে। সো আমার যেই মাসেলগুলোকে আমি নিজের ইচ্ছায় মুভমেন্ট করাতে পারি, সেই মাসেলগুলোর মধ্যে নিশ্চয়ই কিছু নার্ভ সেল বা নিউরন সেলগুলো রয়েছে। এই নিউরন সেলগুলোকে মূলত বলা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। অর্থাৎ এর মধ্যে যে নার্ভাস সিস্টেমটা রয়েছে এটাকে বলা হচ্ছে ঐচ্ছিক স্নায়ুতন্ত্র। অর্থাৎ এটা ওই অর্গানগুলোর মধ্যে চলে গেছে যে অর্গানগুলো আমি আমার নিজের ইচ্ছার অধীন বা নিজের ইচ্ছা মোতাবেক মুভমেন্ট করাতে পারি। আর স্বয়ংক্রিয়টা হচ্ছে যেটা আমার নিজের ইচ্ছার সাথে রিলেটেড না, যেটা হচ্ছে আমার ইচ্ছার অধীন না। সো ঐচ্ছিক স্নায়ুতন্ত্রগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে কর্টিক স্নায়ু আর হচ্ছে সুষুম্না স্নায়ু। এগুলো পরীক্ষায় আসে। কর্টিক স্নায়ু রয়েছে 12 পেয়ার্স আর সুষুম্না স্নায়ু রয়েছে 31 পেয়ার্স। কর্টিক স্নায়ু হচ্ছে যেটা এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এই পার্টটার দিকে লক্ষ্য করো, এটা একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু হ্যাঁ, এটা তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। সো আমি যদি এখন আরো একটা পেন নিই, সো দিস ইজ ব্রেন আর দ্য নিচের পার্টটাকে বলা হচ্ছে স্পাইনাল কর্ড। সো ব্রেন থেকে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো বের হয়ে চলে গেছে চারিদিকে, এগুলোকে মূলত বলা হচ্ছে কর্টিক স্নায়ু। আর স্পাইনাল কর্ড থেকে যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমগুলো বডির বিভিন্ন প্রান্তে পৌঁছে গেছে, এগুলোকে বলা হচ্ছে সুষুম্না স্নায়ু। বুঝতে পারছো নিশ্চয়ই? এগুলো সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করব। এবার আসো স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এটা আর একটা নাম হচ্ছে ভিসেরাল নার্ভাস সিস্টেম। এটা আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু আর আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। সিম্প্যাথেটিক স্নায়ুটা কি? যখন আন্ডার স্ট্রেস কন্ডিশন বডির যে স্নায়ুগুলো কাজ করে, যেমন তুমি সাপোজ তুমি তোমার পিছনে কুকুর ধাওয়া করেছে, হ্যাঁ, অনেকে হয়তো কুকুর দিকে ভয় পাও, আমি নিজেও কুকুর দিকে ভয় পাই, আবার অনেকে হয়তো ভয় পাও না। সো কুকুর ধাওয়া করলে ইউজুয়ালি দৌড় দিতে হয় না, দৌড় দিলেও তোমার পিছনে আবারও দৌড়াবে, কিন্তু তারপরও আসলে আমরা জানি, বাট কুকুর যখন থাকে তখন এটা আমাদের মাথায় কাজ করে না, তখন আমরা ভয়ে কিন্তু ঠিকই দৌড় দিই। সো তুমি দৌড়াচ্ছ, কুকুরও তোমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, তুমি দৌড়াচ্ছ, তোমার বডি ঘামতেছে, তোমার খুব স্ট্রেস কন্ডিশন কাজ করতেছে। সো এই স্ট্রেস কন্ডিশনের জন্য যে নার্ভগুলো বা যে নার্ভাস সিস্টেমটা দায়ী, সেটা হচ্ছে মূলত সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্ট্রেস কন্ডিশনে কাজ করবে। এবার দেখা যাচ্ছে কুকুরটা চলে গেছে বা তোমার পিছনে ধাওয়া করেনি, বা অন্য আরো মানুষ শেষে কুকুরটাকে বাধা দান করছে। এবার কি তুমি নর্মাল হয়েছে, তুমি হয়তো হাঁপাচ্ছ, এখন তোমাকে নর্মাল হতে হবে, তাই না? এখন তার জুড়ে মানে তুমি যখন অতিরিক্ত দৌড়াইছো, তখন দেখো একসাথে কয়েকটা বিষয় কাজ করছে। তোমার মাসেলগুলো বেশি ওয়ার্ক, মানে তোমার মাসেলগুলো খুব বেশি পরিমাণে কাজ করেছে, যার ফলে মাসেলগুলো যখন গ্লুকোজ ভাঙছে, তো অক্সিজেন গ্লুকোজ ভাঙে যখন এটিপি তৈরি করেছে, সেই সময় তোমার বেশি পরিমাণে অক্সিজেনের প্রয়োজন পড়েছে
পড়েছে, বেশি পরিমাণে যখন অক্সিজেন প্রয়োজন পড়েছে, তখন তোমার লাংস বেশি পরিমাণে বাহির থেকে অক্সিজেনটাকে ইউজ করেছে। তো লাংস যখন বেশি পরিমাণে বাহির থেকে অক্সিজেনটাকে ইউজ করেছে, তখন হার্ট তার হার্টবিটটাকে বাড়িয়ে দিয়েছে, অক্সিজেন ফ্লোটা পুরো বডিতে বেশি পরিমাণে দিয়েছে। এই যে দেখো, তুমি যখন দৌড়াইছো তোমার কতগুলো অর্গান এর সাথে রিলেটেড, হ্যাঁ। সো এটাই কিন্তু মূলত সমন্বয়, আমি প্রথমেই বলেছি। সো এই স্ট্রেস কন্ডিশনে যে নার্ভাস সিস্টেমটা কাজ করে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এবার তুমি নর্মাল হয়েছো, যখন তুমি নর্মাল হয়েছো, ধরো যে কুকুরটা আর তোমাকে ধাওয়া করেনি কিংবা মানুষ এসে কুকুরটাকে বাধা দিয়েছে, তুমি নর্মাল হয়েছো, তুমি বসেছো, তখন কি হবে? তোমার হার্টবিট আস্তে আস্তে কমে যাবে, তোমার বডির অক্সিজেনের মাত্রা, অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজনীয়তা আস্তে আস্তে হ্রাস পাবে, তখন তোমার লাংসটা দ্রুত অক্সিজেন নেওয়ার যে প্রক্রিয়া সেটাকে কমিয়ে দিবে, সিমিলারলি হার্টবিটটাকে কমিয়ে দিবে। এই যে পুরো প্রক্রিয়াগুলো, অর্থাৎ তোমার যখন রিল্যাক্স কন্ডিশন আসে, রিল্যাক্স মুড কাজ করে, তখন যে তোমার রিল্যাক্স মুডের যে কন্ডিশনটা, এই কন্ডিশন যে নার্ভগুলো কাজ করে, এটাকে মূলত বলা হয় প্যারাসিম্প্যাথেটিক নার্ভস। সো নার্ভাস সিস্টেম এই ছিল মোটামুটি নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশনস। এবার আসো আমাদের ব্রেন সম্পর্কে জানতে হবে। নার্ভাস সিস্টেমের যে প্রথম পার্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের প্রথম অংশটা হচ্ছে ব্রেন, আর পরের অংশটা হচ্ছে স্পাইনাল কর্ড। তো শুরুতে আমরা ব্রেন সম্পর্কে জানি। ব্রেন সম্পর্কে আজকে আমি তোমাদের সাথে কিছু আলোচনা করবো না, তেমন কিছু না, জাস্ট অল্প একটা আলোচনা করবো। আমরা নেক্সট পার্টটা আমাদের পরবর্তী ক্লাসটাই মূলত হবে ব্রেন সম্পর্কে। সো ব্রেন, আসলে ব্রেনের ক্লাস নেওয়ার জন্য ব্রেন আসলে নিয়ে এসে দেখানো উচিত তোমাদেরকে। আমি চেষ্টা করবো নেক্সট পার্টে বা নেক্সট ক্লাসে তোমাদের যদি একটা ব্রেন নিয়ে এসে যদি আমি তোমাদের দেখাতে পারি। সো ব্রেনটা বাহির থেকে দেখলে মূলত দুটো অংশ তোমরা দেখতে পাবা। আচ্ছা, কোন দুটো অংশ সেটা পরে বলি। প্রথমত ব্রেনটাকে তিনটা মেন অংশে ভাগ করা হয়। তোমরা এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাঁ, তিনটা মেন পার্ট। এটা হচ্ছে ফোর ব্রেন, আর এটা হচ্ছে মিড ব্রেন, দেখো এটা হচ্ছে মিড ব্রেন, আর একটা হচ্ছে হাইন্ড ব্রেন বা পিছনের মস্তিষ্ক। যে নামগুলো বললাম এটা হচ্ছে নর্মাল নাম, যে ফোর ব্রেন বা মধ্য মস্তিষ্ক, মিড ব্রেন বা ফোর ব্রেন বা অগ্র মস্তিষ্ক, মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক, আর হাইন্ড ব্রেন বা পশ্চাৎ মস্তিষ্ক। আসলে ব্রেনটাকে মূলত বলা হয় এনসেফালন বলা হয়। ব্রেন নর্মাল মানুষের ক্ষেত্রে ব্রেনের ওজনটা 1.2 কেজি থেকে 1.4 কেজি হয়ে থাকে। আর এটা তো তোমরা জানো যে ক্র্যানিয়াল ক্যাভিটির মধ্যে ব্রেনটা অবস্থান করে, এবং এর সাথে আমি আরও তোমাদেরকে বলেছি যে ব্রেনের মধ্যে অলমোস্ট 10 বিলিয়ন নিউরন পাওয়া যায়। এনিওয়ে, তো ব্রেনটাকে মূলত বলা হয় এনসেফালন বলা হয়। সো যেটা ফোর ব্রেন সেটাকে মূলত বলা হয় প্রোসেনসেফালন, আর যেটা মিড ব্রেন এটাকে বলা হয় মেসেনসেফালন, আর যেটা হাইন্ড ব্রেন এটাকে মূলত বলা হয় রম্বেনসেফালন। সো এই ব্রেনের পার্টগুলো নিয়ে আমরা তোমাদের সাথে নেক্সট ক্লাসে আলোচনা করব। সো তুমি যখন ব্রেনটাকে দেখবা বাইরে থেকে, মূলত তুমি এই যে সামনের যে অংশটা, এই অংশ আর এই অংশটুকু মূলত দেখতে পাবা, আর এই বাকি যে অংশটুকু এটা হচ্ছে ভিতরের অংশ, যেগুলো তুমি দেখতে পাবা না। সো ফোর ব্রেন এটাকে আবার ফার্দার 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। cerebrum, thalamus and hypothalamus, then midbrain or mesencephalon, যেটা আমরা দেখতে পাবো না উপর থেকে বা বাহির থেকে, আর হাইন্ড ব্রেন এটারও মূলত আবার 3টা অংশ, সেরিবেলাম, পন্স অ্যান্ড মিডল অবলঙ্গাটা। সো ব্রেন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা নেক্সট ক্লাসে করবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা আর প্রবলেমগুলো আমাদেরকে জানিয়ে দেবা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।